আমি এভাবে কথা বলাতে আপনাদের মনে হচ্ছে আমি দোষ করেছি। তাহলে এতদিন আপনারা আমার বউর সাথে যে আচরণ করেছেন তাতে আপনাদের বুঝি নিজেদের দোষ চোখে পড়েনি। এর মধ্যে রাশেদ দোলার উদ্দেশ্যে বলল, চাচি শুনুন, ভাবির বাবা যদি একবার জানতে পারে না আপনি এবং আপনার মেয়ে মানে রেশমা রেশমা আপু তার মেয়ের সাথে কী ধরনের বাজে আচরণ করেছেন, তাহলে নির্ঘাত আঙ্কেল আপনাদের নামে নারী নির্যাতনের মামলা দিবে। আপনাদের ভাগ্য ভালো, ভাবি এখনও আঙ্কেলকে কিছুই জানায়নি। ভাই, এখানে আমি কথা বলছি, তাই তোদের কথা বলতে হবে না। জানিস না আমি বড়দের সাথে বেয়াদবি করা পছন্দ করি না। সেই জন্য আমি চাচ্ছি তুই এই মুহূর্তে এখানে না থেকে কোমলকে নিয়ে তোরা নিজেদের রুমে যা। মারুফের কথা শুনে রাশেদ ওর বোনকে নিয়ে এখান থেকে সরে যায়। এর মধ্যে চাঁদনি মানু মারুফকে বলল, দাদু ভাই, তুমি রাগে তোমার দাদু, মাফ করো, তোমার কথার মাঝে বিরক্ত করেছি বলে। তবে এখন তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে দেওয়া ওয়াদা ভেঙেছি, সে কথা বলবে তো? কিন্তু আমি অত ভাঙতে চাইনি, তোমাদের কার্যক্রমে ভাঙতে বাধ্য হচ্ছি। তবে সেই জন্য তুমি চিন্তা করো না, কারণ তাদের ভালো সময় পাশে না থাকলেও তাদের বিপদে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব। আর দাদু, তুমি আজকেই কাজের খেলাদেরকে ফোন করে আসতে বলবে। এখন থেকে একজন আমাদের কাজ করবে এবং অন্যজন চাষিদের। চাঁদনি বানু মারুফের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে মারুফ তার দাদুর দিকে তাকিয়ে বলছে, দাদু, আজকে থেকে তোমার যেখানে ভালো লাগবে সে ঘরেই খাবে। তোমার যা যা লাগবে আমাকে বলবে, আমি এনে দেব। তোমার সব প্রয়োজন পূরণ করার দায়িত্ব আমি নিচ্ছি, কিন্তু শুধু একটা ছাড়া। তাহলে চাচুর আমাকে প্রয়োজন হতে পারে, তার নিজের ছেলের স্বার্থে তুমি আমাদেরকে কখনো একসাথে থাকতে বলতে পারবে না। এখন থেকে চাচু তার পরিবারকে নিয়ে এবং আমি আমার পরিবারকে নিয়ে থাকবো। আর দাদু, তুমিও কিন্তু আমার পরিবারের মধ্যে আছো। চাঁদনি মানুর সাথে মারুফের কথা বলা শেষ হলে মারুফ ওর মাকে বলল, মা আজকে থেকেই সব আলাদা করে রাখবে, আর কালকে থেকে আরেকজন ছোট বউয়া ঠিক করবে, যে ধোয়া মোছা ও কাটা বাছা করবে, এবং আগের কাজে খালা এলে বাকি যে কাজগুলো থাকে সেগুলো করবে, এবং তোমারও যে শিকার খেয়াল রাখবে। মারুফের মা ছেলের কথা মনোযোগ দিয়ে শুনছে। মা, আমি চাই না সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য তুমি বা জেসিকা কেউই কষ্ট করো। তোমার ছেলের আল্লাহ রহমতে সেই সামর্থ্য আছে তোমাদেরকে ভালো রাখার। বাবা, তুই আমাদের নিয়ে চিন্তা করিস না। আর শোন, সবাই মিলে বৌমার খেয়াল রাখলে আল্লাহর রহমতে বৌমার বা বাচ্চার কিছুই হবে না। ইনশাল্লাহ। মা, আমি জানি তোমায় কিছু বলতে হয় না, উল্টো তোমার কাছে অনেক বেশি শেখার আছে। কারণ মা গো, আল্লাহ তুমি অনেক সহ্য ক্ষমতা দিয়েছ, তাই তো তুমি এত বছর এই সংসারটা আগলে রেখেছ। তোমার উপরে হওয়া অন্যায় অদেখা করেছ, সব কিছু হাসি মুখে সহ্য করতে আসতে পেরেছ। সেই জন্য দাদুর দায়িত্ব নিশ্চিন্তে তোমার হাতে দেওয়া যায়। মা, তুমি দাদুর খাওয়া দাওয়া এবং ওষুধের দিকে সবসময় নজর রাখবে, রাশেদ ও কোমলকে দিয়ে। দাদু যাতে এটা মনে করতে না পারে তার বড় ছেলে এবং স্বামী বেঁচে নেই বলে সংসারে তার অমর্যাদা হচ্ছে। বাবা, তুই শান্ত হ, আমি সব দিকে খেয়াল রাখতে পারবো ইনশাল্লাহ। অন্যদিকে চাঁদনি মানু আজকে নতুন এক মারুফকে দেখছে। আজকের এই মারুফকে যে তার বড্ড অচেনা লাগছে। আগের মারুফ তো শত অন্যায় মুখ বুজে সহ্য করত, কিন্তু আজকের মারুফ তো কোনো কিছুই শুনতে চাচ্ছে না। চাঁদনি বানু মনে মনে আফসোস করে বলল, তার কিছু ভুলের জন্য এই গুছানো সংসারটা ভেঙে গেল। সে ছোট ছেলে ও ওর পরিবারের দিকে নজর দিতে গিয়ে পুরো সংসার ভেসে গেছে। এদিকে মারুফের কথা শুনে দোলা খেপে উঠে বলে, তা আলাদা হবে ভালো কথা, কিন্তু আমার মেয়ের গায়ে তুমি হাত তোলো কোন সাহসে? তোমার চাচা এবং আমি কখনোই রেশমাকে ফুলের টকাও দেইনি, আর তুমি ওর গালে আঙ্গুলের ছাপ বসিয়ে দিলে। মারুফ ওর চাচির কথা শুনে অবাক হয়ে যায়। রেশমা অন্যায় করেছে তা চাচি দেখছে না, কিন্তু মারুফ শাসন করাতে অন্যায় হয়েছে তা দেখছে। তাই মারুফ ওর চাচিকে বলল, চাচি, রেশমাকে মেরে আমি কোনো ভুল করিনি, তবে হ্যাঁ, ভুল হয়েছে ওকে এক থাপড়ে ছেড়ে দিয়ে। মেয়েটা শুধু ওর বোনকে কোথায় পেয়েছে তাই জানতে চেয়েছে, আর সেজন্য তুমি ওর সাথে এমন আচরণ করতে পারলে। তোমার এই আচরণ প্রমাণ করেছে তুমি ওদেরকে কখনো কোমলের মতো আপন মনে করনি। আমি কি মনে করি তা আমার ভালোই জানা আছে, আপনার কথাই তো আর সব হবে না। মারুফের কথা শুনে এবং রাগী মুখ দেখে ঝর্ণা ভয় পাচ্ছে। ভাইয়া যে রেগে আছে তার কথায় ভালোই বুঝতে পারছে, কিন্তু কী জন্য রেগে রয়েছে তা সম্পূর্ণ বুঝতে পারছে না। ঝর্ণার ভয় হচ্ছে সেদিন পালানোর জন্য
আজকে না ওকে মেরে আধমরা করে রাখে। মারুফের কথা শুনে দোলা আরও কিছু বলতে যাবে তার আগেই মারুফ তাকে থামিয়ে দেয়। তারপর মারুফ ওর দাদুকে বলে, দাদু, তুমি এবং তোমার ছোট ছেলের পরিবারের সবাই ঝর্ণা পালিয়ে যাওয়াতে সব দোষ আমার বউকে এতদিন ধরে দিয়ে এসেছ। এখন যেহেতু ঝর্ণা এখানেই আমাদের সবার সামনে আছে, ওর কাছ থেকে ওকে জিজ্ঞাসা করো আমার বউকে পালাতে সাহায্য করেছে কিনা। চাঁদনি বানু মারুফের কথা শুনে ঝর্ণার দিকে তাকিয়ে বলল। ঝর্ণা ওর দাদু এবং মারুফের কথা শুনে ভয়ে থরথর করে কাঁপছে। ওর ভাইয়া ওর দাদু আজ যা কিছু জিজ্ঞেস করছে তার ঠিকঠাক জবাব দিতে না পারলে আজ তাদের হাত থেকে ওর রক্ষা নেই, তা ভালোই বুঝতে পারছে। এদিকে দোলা ঝর্ণার দিকে তাকিয়ে বলল, ঝর্ণামা, তুই সবাইকে সত্যিটা বলে দে। মারুফের বউ যে তোর মাথাটা খেয়েছে তা মারুফের জানা দরকার। এই তাড়াতাড়ি সব বলতো, আমি শুনে ধন্য হয় কিভাবে আমার বউ তোর মাথা নষ্ট করেছে বা খেয়েছে। ভাইয়া, ভাবি আমার মাথা খেতে যাবে কেন? আর ভাবি আমাকে পালাতে সাহায্য করেনি। ভাবি তো জানতো না আমি পালিয়ে যাব। ঝর্ণার এসব কথা শুনে দোলা অবাক হয়ে বলল, মা, তুই জেসিকাকে ভয় পেয়ে মিথ্যা বলিস না, যা সত্যি তাই বল। আম্মু, আমি মিথ্যা বলছি না তো। আর সেদিন বর আসার কিছুক্ষণ আগে আমি একজনকে ভালোবাসি তা ভাবিকে জানাই। তার আগে তো জানে না যে আমি কাউকে ভালোবাসি। উল্টো ভাবি আমার সব কথা শুনে সব জানার পর আমি ভুল করেছি তা বলে আমাকে অনেক বোঝায়, এবং শেষে এটাও বলে বিয়ে না হলে দুইবারই সম্মান ধুলে মিশে যাবে। আর কি কি যেন বলেছে তখন, কিন্তু আমি তো মনোযোগ দিয়ে শুনিনি, তাই এখন আর মনে করতে পারছি না। রেশমা থাপ্পড় খেয়ে এতক্ষণ চুপচাপ বসে থাকলেও ঝর্ণার কথা শুনে চুপ থাকতে পারল না। ঝর্ণাকে রেশমা বলল, ঠিক আছে, মানলাম তুই পালিয়ে যাবি, তা বড় মায়ের বউ জানতো না, কিন্তু আমাদের বিশ্বাস তোকে প্রেম করতে নিশ্চয়ই সে শিখিয়ে দিয়েছে। ঝর্ণা কি এত ছোট যে ওকে প্রেম করতে আমার বউ শেখাবে? মারুফ রেশমার কথা শুনে মনে মনে হেসে বলছে, কিন্তু এখানে রেশমা ও ঝর্ণাও ওর ছোট বোন হয়, তাই কিছু বলতে পারল না। এছাড়া মারুফের কথা হচ্ছে ঝর্ণা আগে মুখ খুলুক, তারপর ওর যা জানানোর সবাইকে জানাবে। জেসিকার বাবা ঝর্ণার প্রেমিককে চাপ দিয়ে সব কথা বের করছে এবং তা মারুফকে জানিয়েছেন। ঝর্ণা ওর বোনের কথা শুনে অবাক হয়ে বলল, এসব কি বলছো আপু? আমি রিফাতকে 1.5 বছর আগে থেকে ভালোবাসি। আর ভাবি তো আমাদের বাসায় এসেছে 1 বছর হয়নি। তাহলে তুমি শুধু শুধু ভাবিকে দোষ দিচ্ছ কেন? তাহলে ছেলেটির সাথে তোর সম্পর্ক হলো কি করে? তুই যতই মিথ্যা বলে মারুফ ভাইয়ের বউকে বাঁচাতে চাস না কেন, সত্যি তো একদিন বের হবেই। আশ্চর্য, আমি মিথ্যা বলতে যাব কেন? আপু শোনো, আমাদের দুজনের পরিচয় এবং ভালোবাসা সবকিছু ফেসবুকের মাধ্যমে হয়েছে। ফেসবুকের মাধ্যমে মানে কি? আমি তো চাচুকে সেই সময় বলেছিলাম ঝর্ণা মাত্র নবম শ্রেণীতে পড়ছে, তাই ওকে এখনই স্মার্টফোন কিনে দিতে নিষেধ করেছিলাম, কারণ যাতে ঝর্ণা এত তাড়াতাড়ি সোশ্যাল জগৎ সম্পর্কে আগ্রহী হতে না পারে। আর ফোনের বেশি দরকার হলে সাধারণ যে কোনো একটি ফোন কিনে দিলে তো চলতো। স্মার্টফোনে অনেক কিছু আছে, এই বয়সে ও ভালো মন্দ বুঝতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? চাচু আমার কথা না শুনে তার মেয়েকে ফোন কিনে দিয়েছে, আর তার মেয়ে সেটা ভালোভাবে অপব্যবহার করছে। তা বাবা, আমি ওকে স্মার্টফোন কিনে দিয়ে কি এমন দোষ করেছি তা তো জানতে হচ্ছে। ইসহাক এতক্ষণ দোকানে ছিল, কিন্তু ঝর্ণা মারুফের সাথে বাসায় ফিরে এসেছে। এ খবর ফোনে স্ত্রীর কাছে শুনেই দোকানে থেকে বাসায় এসে পড়েছে। এখানে কি হয়েছে বা হচ্ছে তার জানা নেই। এসে শুধু স্মার্টফোনের কথাটা শুনে নেয়। ফোনের কথা শুনে মারুফের কাছে জানতে চায় মেয়েকে মোবাইল দিয়ে সে কী দোষ করেছে। মারুফ ওর চাচ্চুর কথা শুনে বলতে শুরু করলো, ঝর্ণাকে ফোন কিনে দিতে নিষেধ করার আমি কে? আমি তো শুধু ওকে বলেছি স্মার্টফোন দিতে মানা করেছি। স্মার্টফোন নিয়ে আবার কি হলো? ঝর্ণার স্মার্টফোন হাতে পেয়ে তো বান্ধবীদের সাহায্যে ফেসবুকে অ্যাকাউন্টগুলো ছিল। ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মাধ্যম হচ্ছে একটা ভিন্ন জগৎ। এ আবার কেমন জগৎ? দাদু, তোমাদের কারোর সাথে পরিচিত হতে হলে তার কাছে যেতে হবে, কিন্তু ফেসবুকে দেশ থেকে বিদেশে বলা বা বাংলাদেশের মাধ্যমেই এক স্থান থেকে অন্য স্থানে মানুষের সাথে পরিচিত হতে কারো কাছে যেতে হয় না। যেখানে একটা চিঠি পাঠালে পৌঁছতে সপ্তাহ চলে যাবে, সেখানে কিন্তু একটি মেসেজ বা ইমেল করলে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে।
দেশ এবং বিদেশে। চাঁদনি বানু অবাক হয়ে মারুফের কথা শুনছে আর ভাবছে কলিযুগে কত কি দেখতে হবে। এদিকে ইসহাক মারুফের কথা শুনে বিরক্ত হয়ে বলল, এত কথা না পেঁচিয়ে সোজা করে কি হয়েছে বললেই তো হয়। মারুফের কথা শুনে যে ওর চাচ্চু বিরক্ত বোধ করছে, মারুফ তা বুঝতে পেরে বলল, চাচু, ঝর্ণাকর বান্ধবী ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর থেকেই ঝর্ণা ফেসবুকে অপরিচিত ছেলেদের সাথে প্রতিদিন মেসেজ আদান প্রদান করত। তাদের মধ্যে একজনের সাথে ঝর্ণা বেশি কথাবার্তা বলতো। নতুন ফোন, সাথে ফেসবুক, মেসেঞ্জার। ওর সময় ভালোই যাচ্ছিল। আস্তে আস্তে পড়াশোনা পিছিয়ে পড়ছিল আর ফোনের দিকে চোখ বেড়ে যাচ্ছিল। রাতে ফোন চালাতো, তাই খুব কম হওয়ার কারণে খাওয়া দাওয়া অরুচি এবং চোখে নিচে কালো দাগ পড়ায় তোমরা মনে করেছিলে ঝর্ণা স্কুলে পড়ার চাপে অসুস্থ হয়ে গেছে, তাই ওকে চাপমুক্ত থাকতে বললে। কোনো রকমে পাস করতে পারলে চলবে, পড়াশোনার চাপ নেই। সেই সাথে এতদিনে ফেসবুকে বিশেষ বন্ধু ঝর্ণার মনে অনেকটা জায়গা দখল করে নেয়। আস্তে আস্তে ছেলেটার সাথেও প্রেম করতে শুরু করে। তারপর থেকেই ছেলেটি মাঝে মাঝে ও স্কুলে, তারপর কলেজে এসে ঝড়ের সাথে দেখা করতো। চাচ্ছু, তুমি ওকে এই বয়সে স্মার্টফোন না দিলে ঝর্ণা এ পথে যেতে পারতো না। মেয়েটা ওর বান্ধবীদের কাছে ফোন আছে, তা দেখে ওর কাছে ফোন নেই তাতে লজ্জা পেত। সবার কাছে ছোট হয়ে যাবে ভেবে তো চাচেই বললো ওকে ফোন কিনে দিতে। তোমার এই কথার জবাব আমার কাছে আছে, কথা শেষে বলছি। তো ছেলেটার সাথে বারবার দেখা হতে ঝর্ণা ছেলেটার প্রতি আরও দুর্বল হয়ে যায়। তার মধ্যে চাচি ওকে বিয়ে দিতে চায়। ঝর্ণা ছেলেটাকে সে কথা বললে ছেলেটাকে ছাড়া বাঁচবে না সে কথা বলে এবং ওকে বিয়ে করতে চায় সে কথা জানায়। ছেলেটি ঝর্ণাকে বাসা থেকে পালিয়ে ছেলেটার কাছে একবার এসে পড়তেও বলে। এদিকে ঝর্ণা যেহেতু ছেলেটাকে ভালোবাসে এবং ছেলেটার প্রতি দুর্বল, সেই জন্য বাসা থেকে পালানোর সুযোগ খুঁজতে থাকে। আর বিয়ের দিন ঝর্ণা সুযোগ পেয়ে পালিয়ে যায়। বিয়ের দিন ছেলেটা এই বাড়ির আশেপাশে ছিল ঝর্ণার কথা মতো। এরপর ঝর্ণা বাসা থেকে বের হলে ছেলেটাকে নিয়ে এক বন্ধুর পাশে পালিয়ে যায়। অবশ্য বন্ধুর পাশে যাওয়ার আগেই কোর্টে গিয়ে বিয়ে করে দুজনে। এরপর ওকে নিয়ে সেই বন্ধুর বাসায় ওঠে। ওরা এতদিন সেখানেই ছিল। তাহলে তোর সাথে ওর দেখা হলো কিভাবে? সকালে আব্বু মানে জেসিকার বাবা ফোন করে ঝর্ণার খোঁজ পেয়েছে, তা আমাকে জানাই। তার ফোন পেয়ে আমি ওকে আনতে চাই। তা তোমার শ্বশুরের আমার মেয়ের খোঁজ নেওয়ার হঠাৎ প্রয়োজন পড়লো কেন? কারণ ঝর্ণার জন্য তার মেয়ের সাথে সবাই অন্যায় আচরণ করেছিলেন, তা আব্বু সহ্য করতে পারছিলেন না। তাই আব্বু ঝর্ণা যেদিন পালিয়ে যায় সেদিন থেকে লোক লাগিয়েছে ওর খোঁজ খবর বের করতে। তার লোকজন আরও 2 দিন আগে ঝর্ণার খোঁজ খবর পেয়ে তাকে জানায়। সেই 2 দিন ওদের উপর নজর রেখেছে এবং ছেলে সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে তারপর আজকে সকালে আমাকে ফোনে ঝর্ণার বিষয়ে জানাই। আর চাচু, তুমি তখন বললে না নিজের মোবাইল না থাকায় ঝর্ণা লজ্জা পেয়েছে, কিন্তু ও তো লজ্জা পাওয়ার কথা ছিল না। লজ্জা পাওয়ার কথা ছিল তো সেসব বাবা মায়ের যারা ডিজিটাল যুগ ফোন না হলে চলে না এসব কথা বলে কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে দেয়। ছেলেমেয়ের ভবিষ্যৎ মুঠোবন্দী হয়ে থাকে স্মার্টফোনের রঙিন দুনিয়ায়। সব থেকে বড় কথা হচ্ছে মেয়ে লজ্জা পাবে তার জন্য তাকে ফোন কিনে দেওয়া হয়েছে। কিন্তু এই ফোন দিয়ে সে কি করছে তার খোঁজ খবর নেওয়া দরকার মনে হয় না। আজকাল টিভি চ্যানেল বা পত্রিকায় চোখ রাখলে দেখা যায় খুন ধর্ষণে ছড়াছড়ি, আর নিউজ দেখার পরে আফসোস করি। কখনো ছেলেটাকে দোষী সাব্যস্ত করি, আবার কখনো মেয়েরা চরিত্রে আঙুল তুলতে দ্বিধাবোধ করি না। আসলে দোষী তো বাবা মায়েরা। আধুনিক যুগ একটা স্মার্টফোন না হলে চলে? এসব ভেবে ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন দিয়ে তাদের দায়িত্ব শেষ। ফোন দিয়ে সে কী করছে, কোনো খারাপ পথে যাচ্ছে কিন্তু তা হিসাব রাখে না। তারা নিজেদের নিয়ে এতেই মগ্ন হয়ে যায়। এদিকে তাদের সন্তানেরা কী করছে তার কোনো খোঁজ খবর রাখতে চায় না। ছেলেমেয়েরা ছোটো ছোটো ভুল থেকে শাসন না পেলে বড় বড় ভুল করার সাহস পায়। চাচু, আমরা ছোট ভুল দেখলে এটা ভেবে ছেড়ে দিই যে সামান্য বলে একদিনে তার অন্যায় পথে চলে যায় না। তাহলে তুমি বলতে চাচ্ছ সবাই কম বয়সে ফোন চালালে খারাপ হয়ে যায়? আমি সেটা কখনোই বলবো না। সবাই একা না, সেটা আমিও বিশ্বাস করি। অনেকে সোশ্যাল জগৎ থেকে নিজেকে সামলে রাখতে জানে, তবে সবাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা নিজেদের সামলাতে পারে না তাদের সারাটা জীবন অন্ধকারে তলিয়ে যায়। যেমন চাচ্ছু, তুমি একবার ভেবে দেখো ঝর্ণা কতবার ছেলের সাথে দেখা করতে গেছে। ছেলেটা যদি ওকে খুন বা ধর্ষণ করতো তখন কি হতো? তখন সমাজের কাছে মুখ দেখাতে কি করে? কারণ এই সমাজ ধর্ষক না ধর্ষিতাকে ঘৃণা করে।
মারুফের কথা শুনে ঝর্ণা প্রতিবাদ করে বলে উঠল, ভাইয়া রিফাত এরকম ছেলে না। তা বোন, তো রিফাতকে ভালো ভাবলি কি করে? যে ছেলে প্রেমিকের কাছে নিজের মিথ্যা পরিচয় দেয় সে ভালো হয় কি করে আমার জানা নেই। ভাইয়া রিফাত আমাকে হারানোর ভয় মিথ্যা বলছে। ছেলেটির কাহিনী সব খুলে বলতো, আমরাও একটু শুনি। তোমার নাতি জামাই মানে ঝর্ণা জামাই ঝর্ণাকে লোভ দেখে ভালোবাসার ফাঁদে ফেলে। ভাইয়া আমাদের ভালোবাসাকে ফাঁদ বা লোভ বলতে পারো না তুমি। মারুফ ঝর্ণার কথা শুনে মনে যাচ্ছে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিতে, কিন্তু এক বোনকে মেরে অন্যায় করেছে, তাই ঝর্ণাকে মেরে আর তাদের কাছে অপমানিত হতে চাচ্ছে না। সেজন্য মারুফ নিজের রাগকে কন্ট্রোল করে দাদুকে বলল, দাদু, ছেলেটা ঝর্ণার সাথে প্রেম করার আগেই নিজের সম্পর্কে মিথ্যা পরিচয় দিয়েছে। ছেলেটি ঝড়েকে বলেছে সে অনার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা নিজেদের বাড়িও গাড়ি আছে। ছেলের বাবার নিজের গার্মেন্টস আছে। ছেলেটি বাবার একমাত্র সন্তান, তার শুনি ঝর্ণা ওর প্রতি দুর্বল হয়ে পড়ে। আর যেহেতু ছেলেটি দেখতে শুনতে ভালোই, ঝর্ণা রিপাতের ছবি দেখে এবং বাড়ি গাড়ি আছে এসব শুনেই প্রেমে পড়েছে। রিপাতের আসল পরিচয় হচ্ছে ছেলেটা মেট্রিক ফেল, গার্মেন্টসে চাকরি করে। বাবা মা বেঁচে নেই। এই পৃথিবীতে চাচা ছাড়া রক্তের সম্পর্কে আর কেউ নেই। যে চাচা আছে তিনি দেশের বাড়িতে থাকে, আর ছেলেটা আশুলিয়ার ওদিকে 3 সিটে এক রুম নিয়ে কয়েকজন মিলে ভাড়া থাকে। তবে একজন ঘনিষ্ঠ বন্ধু আছে যার অবস্থা ভালো, তার বাসায় ছিল ওটা প্রতিদিন। আসলে দাদু, ছেলেটি গরিব তাতে সমস্যা ছিল না, কিন্তু ছেলেটা লোভী, সেটাই আসল বড় সমস্যা। রিফাতের বন্ধুকে বুদ্ধি দিয়েছিল কোনো মধ্যবিত্ত পরিবারের যাদের ছেলে নেই এমন একটি পরিবারের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে, যাতে ঘর জমা হয়ে থাকতে পারে। আর মেয়ের বাপের যা কিছু আছে সব একসময় তার হয়ে যাবে। এসব চিন্তা করেই ঝর্ণাকে ফাঁসানো হয়েছে। অবশ্য ফেসবুকে এমন অহরহ ঘটনা ঘটেছে। এখানে তুমি আসল পরিচয় লুকানো মানুষ বেশি না হলেও কম পাবে না। তবে এখানে কেউ কেউ নিজেকে সুরক্ষিত রাখতে নিজের পরিচয় গোপন করে, আবার অনেক ছেলে মেয়েদের নিজেদের জালে ফাঁসানোর জন্য। এমন লোভী ছেলের কাছে ঝর্ণাকে রাখা ঠিক হবে না। তা আম্মা, মারুফের শ্বশুর যে সব সত্যি বলছে এর প্রমাণ কি? তাই এই বিষয়ে পরে কথা বলা ভালো হবে। চাচি, তা আপনাদের ইচ্ছে। আজকে থেকে আপনাদের কোনো ব্যাপারেই আমি বা আমার পরিবার থাকবে না। এই মারুফ, তুই এসব কি কথা বলছিস? তোদের এবং আমার পরিবার আলাদা, এটা বললে কি করে? চাচু, আজকে থেকে আমরা আলাদাই। কারণ একসাথে থেকে আমার বউকে তো রেশমাতে মার খেতে ছেড়ে দিতে পারি না। তবে চাচু, রেশমাকে যেন আমার বউয়ের আশেপাশে না দেখি, তাহলে ও যে আমার বোন সেটা আমি ভুলে যাব। মারুফ তার চাচ্চুকে কথাটা বলে জেসিকার কাছে চলে আসে। মারুফ রুমে এসে দেখে জেসিকা এখনো ঘুমাচ্ছে। তা দেখে মারুফ চুপচাপ এসে জেসিকার পাশে শুয়ে জেসিকাকে হালকা করে টেনে নিজের কাছে নিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে। জেসিকার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কয়দিনে তার বুকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। সে প্রতিবাদ করতে গিয়েও দাদুর জন্য পারেনি, কিন্তু আজকে জেসিকার অবস্থা দেখে সহ্য করতে পারে নাই। রেশমার করা অন্যায় ওর সব সহ্যের সীমা অতিক্রম করেছে, তাই তো মুখ বুজে থাকতে পারেনি। মারুফ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে আগে নিজের পরিবার, তারপর অন্য সব। এসব ভেবে জেসিকার মুখের দিকে তাকিয়ে মারুফ নিজের ওষ্ঠ দ্বারা জেসিকার গোলাপি ঠোঁটে স্পর্শ করে দিল। মারুফের স্পর্শ পেয়ে জেসিকা বিড়বিড় করে কি যেন মনে মনে বলছে।